শুরু করছি যাত্রাপথ পর্ব সংখ্যা ২। লেখনীতে মাসফিত্রা মিমুই। পশ্চিম আকাশে কমলা রঙের ছড়াছড়ি, সূর্যাস্তের সময় হয়ে এসেছে। সেই আয়োজনেই ব্যস্ত প্রকৃতি। সাদা বকগুলো রাশি রাশি মেঘের মতো দলবদ্ধ হয়ে ডানা ঝাপটে উড়ে ঘরে ফিরছে। যেতে যেতে জমিনে ফেলে যাচ্ছে ছন্দময় শব্দ, ডানা ঝাপটানোর প্রতিধ্বনি। শাহবাড়ির পেছনে ধানের কাজের জন্য বরাদ্দ জমিটি খলা নামে পরিচিত। দুপুরে কেটে আনা ধানগুলো আটি ধরে ধরে মাড়াইয়ের কাজে ব্যস্ত মজুরের দল। বটতলা থেকে ফিরে এতক্ষণ ধরে সেই সবেরই তত্ত্বাবধান করছিল নাজির শাহ। বসে থাকতে থাকতে হঠাৎ পেটে টান পড়ল যেন। বাড়ির ভেতরে হাঁটা ধরল। উঁচু কণ্ঠে বলল, আমি ভিতর থাইকে ঘুরে আসি, তুই এনেই থাক বল্টু। মিল্টন নীরব সায় জানালো। কদবেল গাছের নিচে বসে রইল চুপচাপ। বয়স তার ২১-এর গণ্ডিতে পড়েছে সবে। তাগড়া যুবক ছেলে। নাজিরের থেকে হবে বছর ৬-১-এর ছোট হয়তো। একই এলাকায় বাড়ি। বাবা নেই, মা ওর বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়ে এতকাল সংসার চলেছে। ভাই বোন তারা ৭ জন। তবুও ছেলেটা নাজিরের ভীষণ ন্যাওটা। ভোরের আলো ফোরতে না ফোরতেই এসে হাজির হয় শাহবাড়িতে। তারপর সারাদিন সেখানেই থাকে। গোসল খাওয়া সব বিনামূল্যে। দিন শেষে অবশ্য মজুরিও পায়। নিতে না চাইলেও নাজির জোর করেই দেয়। ভীষণ কাজের কিনা, যখন যা বলে তাই করে। নাজির ইচ্ছে করেই করায়। শাহবাড়ির ৩ দিকে শুধু বাড়ি আর বাড়ি। দুদিকে টিনের চালার ২টো ইটের পাকা বাড়ি, আর বিপ্রতীপ দিকে ২টো মাটির বাড়ি। তার মধ্যে ফাটল ধরা পুরনো মাটির বাড়িটি নাজিরের বাবা সুবহান আলী শাহর। পৈতৃক সূত্রে পিতা ফতেহ আলী শাহর থেকে পেয়েছেন। এরপরই সেই যে কোন এক মর্মান্তিক দুর্ঘটনায় বিছানার সঙ্গে সন্ধি করলেন। আর শেষ হলো না সেই সন্ধি। ততদিনে ২ চাচা বহু উন্নতি করেছে। বিপরীতে করেছে ইটের ঘর। পাশে আছে ২টো গোয়াল ঘর, গরু বাছুর গাভী দিয়ে ভর্তি। তার মধ্যে অবশ্য একটা নাজিরের বাড়ির সাথে লাগোয়া গৃহিণীদের মুরগির খোপ। এক পাশে ঘরের ধানের গোলা আর ছনের ছোট্ট ঘর। নাজির এক বাটি খই আর নলেন গুড় নিয়ে নিজেদের খোলা বারান্দায় পেতে রাখা মোড়াতে বসলো। অদূরে বড় চাচি ফরিদা উঁচু জায়গায় দাঁড়িয়ে চাল থেকে কুমড়া, বড়ি আর গতকাল তৈরি করা নকশা পিঠা নামাচ্ছেন। তখনই হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলেন আমিরুল শাহ। দিক বিদিক না তাকিয়ে ছুটে এসে স্ত্রীর কোমর বরাবর লাথি মারলেন। চিৎকার করে বললেন, বান্দির ঘরের বান্দি, সারাদিন কই থাকোস? কোন ভাতারের লগে সময় কাটাস? রাইতে পোলাই কি কইরা বেড়ায় দেখোস না? পিঠা ডালা হাতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন মধ্যবয়সী ফরিদা। কপালে আঘাত লাগলো, তবুও ব্যথায় টু শব্দটি করলেন না। তাতে যেন প্রশ্রয় পেয়ে গেলেন লোকটা। এক নাগাড়ে দিয়ে গেলেন অশ্রাব্য সব গালি। আশপাশ থেকে খুঁজে আনলেন একটি চেলা কাঠ। সেটা নিয়ে গিয়ে যেতেই খই খেতে খেতে মুখ বিকৃতি করে নাজির বলে উঠল, পিডাইয়া ঢ্যাং ভাঙ্গা দেন ফকিন্নির ঝির। সকালটা হইতে দেরি, কিন্তু শাড়ি কাঁচা দিয়া গাধার মতো কাম করতে দেরি নাই। মার খায় যদি একটু কমে এইসব। থেমে গেলেন আমিরুল শাহ। মারতে গিয়েও মারলেন না। ফেলে দিলেন চেলা কাঠ। ভস্ম করে দেবেন এমন দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে তাকিয়ে চলে গেলেন অন্দরে। ফরিদা উঠে বসলেন। আঁচলে চোখের পানি মুছে তাকালেন সামনে। লুঙ্গি ছেড়ে উঠে দাঁড়ালো নাজির। গামছা গলা থেকে নামিয়ে মুখ মুছতে মুছতে বলল, পইরা পইরা মার খাইতে শরম লাগে না? নির্লজ্জ বেডি মানুষ। তো কি করমু? চাইলে অনেক কিছু করা যায়। রাইতের বেলা তো এক খাটেই হয়। গলায় টুরিটা চিপ দেয়া ধরলেই তো সব লাটা চুইকে যায়। ভেতর থেকে চিৎকার দিলেন আমিরুল শাহ, নাজির, যদি আসি তাইলে তোরটা কিন্তু চিপ দেয়া ধরমু। আর আমি বুঝি বইয়া থাকমু? হাত ভেঙ্গে গলায় ঝুলাই দিমু। আমিরুল শাহ কিছু বললেন না। রাগে ফুঁসছেন তিনি। বিচার কার্য শেষ হতেই সামিউলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছেন পারভেজকে। গ্রামে সিসি পড়ে গিয়েছে এই কাণ্ডে। অর্জিত মান সম্মান যে অল্প সময়ের খোয়া গেছে। নাজির উকুই দিল ঘরে। জিজ্ঞেস করলো, সামান্য হাতেই তো কাটছে, তার লাগে হাসপাতালে ভর্তি করে রাইখে আইতে হইব কেন? আজকাল রাতটা থাকুক, শরীর দুর্বল, স্যালাইন দিছে ডাক্তার। নাজির আর কিছু বলল না। চলে আসার জন্য পা বাড়াতেই শান্ত কণ্ঠে পিছু ডাকলেন আমিরুল শাহ, শোন নাজির, কন হাসাই মাস্টার বাড়ির মায়ার লগে পারভেজের সম্পর্ক আছে? সম্ভবত। সম্ভবত? নিশ্চিত জানি না। অনেকবার এক লগে দুইটারে দেখছি। তাই ওর পরিস্থিতি থেকে বাঁচানোর লাইগা তখন কথাটা কওয়া ছাড়া আর উপায় আসিল না।
আচ্ছা, প্রসঙ্গ বদলালেন আমিরুল শাহ। জিজ্ঞেস করলেন, ধানের কাম কত দূর, সব কাটা শেষ? আমার পশ্চিম পাড়ার ক্ষেতেরটা আজ দুপুরে কাটা শেষ করছি, এখন মারাই চলতাছে। বেলায়েরটা 1 সপ্তাহ পরে কাটতে হইব, মনে হয় আর একটু পাকবো। বাকিগুলোর খবর মমিন চাচা আর সামিউল ভাই জানে। কয় মন হইছে? এখনো মাপি নাই, তবে ধরা যায় 15-16 মনের উপরে হইব, বেশি হইলেও হইতে পারে। নাজি চুপ রইল কিছুক্ষণ, তারপর কঠিন স্বরে বলল, বয়স তো কম হইল না, পোলাপানও বড় হইছে, নাতি নাতনিও আছে, তারপরে বউরে পিডান কেন? এসব যেন আর না দেখি। বড় মতো কথা কবি না। বয়স কত তোর? কি বুঝোস সংসারের বিষয়ে? মাইয়া মানুষ হইল কাল নাগিনী, হ্যাগো লাইগে সংসারে অশান্তি হয়, সম্পর্ক নষ্ট হয়। জীবনেও এসব নাগিনীর চক্করে পড়বি না, একলা থাকবি, তবু অশান্তির দরকার নাই। জীবন জাহান্নাম বানাইয়া ছাড়বো। আমনের জীবন আবার কে জাহান্নাম বানাইলো? আমি তো ফুরফুরাই দেখতাছি। জলজান্ত প্রমাণ তোর মা। দেখোস না তোর বাপের অবস্থা? একজনের লাইগা সবাইরে খারাপ বলা উচিত না। সবাই যদি খারাপ হইতো তাহলে দুনিয়া চলতো কেমনি? তপ্ত শ্বাস ফেলে কেদারায় হেলান দিয়ে চোখ বুঝলেন তিনি। উত্তরের অপেক্ষা না করে বাড়ির পাশের খলায় পুনরায় চলে এলো নাজির। আটি বেঁধে রাখা ধানের উপর বসলো। মিল্টনের কাঁধে চাপড় মেরে বলল, রাইতে ঘাটে যামু ইলিশ কিনতে, আব্বার ইলিশ অনেক পছন্দ, আয়া পড়িস। মিল্টন মাথা নাড়িয়ে সায় দেয়। মাস্টার বাড়ির অন্দরে গোল মিটিং বসেছে। আকবর মিয়া আর নজরুল আলম বাদে সকলের মুখশ্রীতে ভর করছে গাম্ভীর্য। আকবর মিয়া আর 2 পুত্র 3 কন্যা, নজরুল, তমিজা, আবেদা, কাশেম, সরলা। পিতার মতোই নজরুলেরও 2 পুত্র 3 কন্যা, সুজন, রেশমা, কাজল, রুহুল আর ফাহমিদা। রেশমা, কাজল 2 জনেই বিবাহিত, তাই তারা শ্বশুর বাড়িতে থাকে। বোনদের মতো সুজনও বিবাহিত, 6 আর 4 বছরের 2 ছেলে মেয়ে আছে। কাশেম বাবার 2য় পুত্র, তার আবার ছেলে মেয়ে সংখ্যা 3 জন। তালেব আর মাসুম তারই ছেলে। মেয়ে অবশ্য বাড়িতে থাকে না, নানার বাড়িতে থেকেই পড়াশোনা করে। এই তো গত বছরেই ধুমধাম করে বড় ছেলের বউ এনেছে বাড়িতে। স্ত্রী, সন্তান, নাতি পুতি নিয়ে ভরা সংসার আকবর মিয়ার। নজরুল আলমের স্ত্রী দিলারা বেগম মেয়ে ফাহমিদাকে নিয়ে উপস্থিত হলো বসার ঘরে। ঘোমটা টেনে মাথা নিচু করে সালাম দিলেন শ্বশুরকে। আকবর মিয়া সেদিকে না তাকিয়ে জবাব দিলেন সালামের। ফাহমিদা নত মস্তকে দাঁড়িয়ে আছে মায়ের পাশে। বুকের ভেতর থরথর করে কাঁপছে আসন্ন কোনো ঝড়ের শঙ্কায়। চোরা চোখে একবার সামনে জোট বেঁধে বসে থাকা বাপ, চাচা আর ভাইদের দিকে তাকালো। একমাত্র ভরসা যেন এখন দাদা। তার মধ্যেই কাশেম চেঁচালেন, গ্যারাম ভরা মানুষের সামনে আমাকে মান সম্মান আঘাত লাগছে। এই শিক্ষা দিছি তরে? নাম করা বাড়ির মাইয়া হইয়া শত্রুগুলোকে আকাম করো? ভয়ে দেহটাও দোলাচর খেয়ে গেল ফাহমিদার। শক্ত করে টেনে ধরল মায়ের আঁচল। আকবর মিয়া নজর এড়াল না তা। অসন্তুষ্ট কণ্ঠে বললেন, আহা কাশেম, কইছি না বাড়ির মাইয়া বড় বউগো লগে কখনো উঁচু গলায় কথা কবি না? কিন্তু আব্বা, চুপ থাক। মানুষের কথা নিজের বাড়ির মায়াগো কেন অবিশ্বাস করবি? আমি কথা কইতাছি ওর লগে। বৃদ্ধ এখনও এ বাড়ির কর্তা। বাড়ির প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে পোষা বিড়াল পর্যন্ত ওনার কথা মান্য করে চলে, তাই কাশেম আলী চুপ করে গেলেন। আকবর মিয়া কণ্ঠে এবার নমনীয়তা ঝরে পড়ল। নাতনির উদ্দেশ্যে স্নেহ ভরা কণ্ঠে বললেন, যা জিজ্ঞাসা করবো তার সঠিক উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা দাদা যান। আমিরুল শাহ ছেলে পারভেজ গত রাতে কেন আইছিল? আমি জানি না। আজ সালিশে তোমার নামে অপবাদ উঠছে, তোমরা নাকি পারভেজের লগে প্রেমের সম্পর্ক। এটা মিথ্যা দাদা যান। তাহলে সত্যটা কি? উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় নিল ফাহমিদা। মিনমিনে অথচ দৃঢ় কণ্ঠে বলল, তার প্রতিবেশী চাচাতো বোন আমার সহপাঠী, তার হাত দিয়ে অনেকবার প্রেমপত্র পাঠিয়েছিল, কিন্তু আমি কখনো সেসবের জবাব দেইনি। মাঝে মধ্যে স্কুল ছুটি হলে বরতলা পর্যন্ত পিছু পিছু আসতো, এইটুকুই। এসব তুমি কাউরে জানাও নাই কেন? কখনো সামনে এসে কিছু বলেনি, বিরক্তও করেনি, তাই তেমন গুরুত্ব দেয়নি। তবে আম্মা সব জানে। সন্তুষ্ট হলেন আকবর মিয়া। শুরু থেকে নাতনির প্রতি ওনার বিশ্বাস ছিল, বাড়ির ছেলে মেয়েরা আর যাই হোক পরিবারের সম্মান নষ্ট হবে এমন কাজ করতে পারে না। এবার বড় পুত্রবধূর দিকে তাকাতে দিলারা বেগম গড় গড় করে বলে দিলেন সত্য। আমি কইতে নিষেধ করছিলাম আব্বা, অযথা ঝামেলার কি দরকার। তবে এও কইছিলাম যদি সরাসরি কথা কনের চেষ্টা করে তাইলে সোজা ইয়া আমারে কবি, আমি তোর বাপরে কমুক। মাথা নাড়ালেন আকবর মিয়া। ছেলেদের উদ্দেশ্যে বললেন, কইছিলাম না সত্যটা না চাই না কখনো কারো সম্পর্কে বিরূপ ধারণা মনে রাখবি না।
কাশেম আলী মাথা নিচু করলেন লজ্জায়। টুকু তাতে দাঁত পিষে ক্ষুব্ধ স্বরে বলল, সব দোষই নাজিরের। হারামজাদারে খেতে ফালাইয়া কয় ঘা দিতে পারলে শান্তি পাইতাম। কয়দিন ধইরা অনেক বেশি লাফালাফি করতাছে। না ঝামেলা করিস না, কাল বছরের প্রথম দিন, মনে যা রাগ ক্ষোভ আছে সব ধুইয়া মুইসা সাফ হইয়া যাক। হাটে যা, বাজার কইরা আন। এবারও দাদার কথা মেনে নিল নাতিরা। দিলারা স্বামীর ইশারা লক্ষ্য করে মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরে। বৈশাখের প্রথম সকাল, বাংলা 1403 বঙ্গাব্দ। ভোরের আলো তখন পূব দিগন্তে কেবল ছড়াতে শুরু করেছে। চারদিকে নেই কোনো শীতল বাতাসের অস্তিত্ব, বড় ভর করেছে তীব্র তাপদাহ। বাড়ির উঠোন ধুলোমুক্ত। ভোর হওয়ার আগেই গৃহিণীরা সেরে ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রান্নাঘরে মাটির চুলায় ভাজা হচ্ছে ইলিশ মাছ, পোড়ানো হচ্ছে শুকনো মরিচ। চারদিকে ছড়িয়ে পড়েছে ভাজা ইলিশের ঘ্রাণ। পাশেই শান বাঁধানো পুকুর ঘাটে ডুব দিয়ে গামছা জড়িয়ে বাড়ি ফিরল নাজির। মর্জিনা পেছন থেকে ডাক দিলেন, আইস আমাগো ঘরে খাবি, তোর চাচাই বড় ইলিশ আনছে ঘাট থাইকে। চুল ঝেড়ে গামছা রোদে মেলে দিল নাজির। প্রতি উত্তরে বলল, আমিও আনছি, বড় চাচির আনছে। বুক বাঁকালেন মর্জিনা, হাতের ঝাড়ু ছুঁড়ে মারলেন মুরগির খোপের সামনে। বললেন, খালি বড় চাচি আর বড় চাচি, আমরা তো আর আনতে পারি না। বানের জলে ভাইসা আইছি, ওই মহিলাই মাথা খাইছে। কথা না বাড়িয়ে নিজের কক্ষে প্রবেশ করলো সে। আসার পথে কিনে আনা আকাশি রঙের নতুন ফতুয়া আর কালো রঙের বাংলা প্যান্ট পরিধান করে চলে এলো বাবার ঘরে। সুবহান আলী শাহ টান টান হয়ে শুয়ে আছেন বিছানায়। দৃষ্টি রোদ আসা জানালায় স্থির। নাজির আনন্দে আটখানা হয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগতাছে আব্বা? শ্রবণাদিতে পর্যন্ত সেই কণ্ঠ পৌঁছাতেই ঘাড় ফিরিয়ে পুত্রের পানে তাকালেন সুবহান আলী শাহ। বিষণ্ণে আবিশ্ব মুখখানিতে ফুটে উঠল এক ফালি ঝলমলে হাসি। মুখ দিয়ে এ শব্দ করে কাছে ডাকলেন ছেলেকে। খোলা ঠোঁটের ফাঁক দিয়ে উকি দিল আধ ফালি কাটা জিভ। শব্দগুলো অস্পষ্ট হলেও সহজেই নাজির যেন তা বুঝে গেল। অধরের হাসি চওড়া হলো। যেভাবে এসেছিল ঠিক সেইভাবে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে ঢুকে পানি দিয়ে ভিজিয়ে রাখা গত রাতের হাঁড়ি ভর্তি পান্তা ভাত থালায় তুলে, সাথে পেঁয়াজ, কয়েক পদের ভর্তা আর ভাজা দুটো ইলিশ মাছের টুকরো নিয়ে ফিরে এলো ঘরে। বালিশ উঁচু করে পিঠে হেলান দিয়ে বসালো বাবাকে। ভাত মাখাতে মাখাতে বলল, আইজি বছরের প্রথম দিন, তাই ইলিশ আনছি। মাঝরাইতে ঘাটে গিয়া দেহি সামাদ মিয়া ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরতাছে, লগে লগে কিনে আনলাম। নওশাদও আসে নাই, ওর নাকি কয়েকদিন পর পরীক্ষা শুরু হইব। চিঠি পাঠাইছিল গত সপ্তাহে। ধানের কাম শেষ কইরা শহরে যামু ভাবতাছি। বা আর কইও না, পারভেজ আছে না, মাস্টার বাড়ির মায়ার লগে পীড়িত করতে গিয়া ধরা খাইছে। বিস্তার বইছিল কাইলি, গোলামের পুতে শত্রুগো বাড়িতে মরতে গেছে। ভদ্রলোক আরও কিছু বলতো হয়তো, কিন্তু নাজির প্রত্যুত্তরে মুখ বাঁকিয়ে বলল, হইছে চুপ থাকো, সাফাই গাইতে হইব না। ওই অমানুষের বাচ্চাগুলাই গিয়া আজ এই অবস্থা তোমার। বাপ সঠিক মানুষ চিনতে পারে নাই বইলে পোলাই ভুগতাছে। এবার যদি সুযোগ পাই তাইলে বুড়ার বিষ দাঁত আমি ভাঙ্গে দিমু। হাত নাড়িয়ে পুত্রকে ঝামেলা করতে নিষেধ করলেন তিনি। নাজির সে কথাই গুরুত্ব দিল না, বরং প্রসঙ্গ বদলালো। ওই বাড়ির পুরুষদের নাম শুনলেই তার মাথায় খুন চেপে বসে। এভাবেই খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চলল দুজনার। অলৌকিকভাবেই হোক বা অভ্যাসগতই হোক, পিতার মুখ থেকে নিঃসৃত অস্পষ্ট প্রত্যেক শব্দ খুব সহজেই বুঝে যায় নাজির। সুবহান আলী শাহ বিছানা থেকে নামতে পারেন না। বা পায়ে হাড় ভাঙা, ডান পায়ের বুড়ো আঙ্গুলটাও কেটে ফেলেছে কেউ। সাথে কাটা হয়েছে জিভের ডগা, হয়তো কোনো কিছু গোপন করার লক্ষ্যে, যা রহস্য রয়ে গেছে আজও। সেই রহস্য চলছে এখনও 21 বছর ধরে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। বড় তেঁতুল গাছটা পেরোতেই দেখা মিলল মিল্টনের। গত রাতে 3টা মাছ কিনেছিল সে, তার মধ্যে একটা আবার গুছিয়ে দিয়েছিল মিল্টনের হাতে। তাই আজ সকালের খাবারটা বাড়ি থেকে খেয়ে এসেছে সে। চত্বর বাজারের মুদির দোকানে আজ হালখাতার অনুষ্ঠান, সেইখানেই প্রথম যাবে তারা। তারপর খেতে খামারে ঘুরে বিকালে যাবে মেলায়। হাঁটতে হাঁটতে কাউকে নজরে পড়তেই হাতের ইশারায় চিৎকার করে ডাকলো, এই সেরি, এদিকে আয়। বাচ্চা মেয়েটি এগিয়ে এলো, চোখ মুখে তার আতঙ্ক। নাজির ভ্রু কুঁচকে ধমক দিয়ে বলল, কাল বিকালে তুই আমারে লইয়া মস্করা করছিলি না? মেয়েটি দুদিকে মাথা নাড়ল। মিল্টনও এবার ধমক দিল, তুই সুজনের মাইয়া সুজাতা না? বাপ চাচাই এগুলো শিখাইছে, বেয়াদব। বাদ দে, বংশের রক্ত পাইছে না, একেবারে 2 নাম্বারই পোলা পাইন। সুজাতা ফের দুদিকে মাথা নাড়ল।
নিষ্পাপ মুখ করে বলল, আমি না। ওই সরা ফুপু বলছে। কোন ফুপু? ফাহমিদা নাকি বিয়াত্তাগুলো? আরেক ফুপু। মিল্টন নাকচ করে দিয়ে বলল, মিছা কথা কয় ভাইজান, কয়দিন আগে আমারে গায়ে জামাল গোডা শুইয়াও অস্বীকার করছে। নাজির কিছুক্ষণ ভেবে তারপর বলল, না রে বল্টু, শুদ্ধ ভাষায় যখন কইতাছে তখন হাসা কথাই কইতাছে মনে হয়। সেই সুযোগে পা থেকে জুতা খুলে হাতে নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করলো সুজাতা, কিন্তু পুনরায় পথ রোধ করে দাঁড়ালো নাজির। শাসানোর ভঙ্গিতে বলল, আমার পাদ লইয়া সবার সামনে মস্করা, তার উপর আবার বংশ বদলাইয়া নাজিরের লগে ভুইয়া লাগাইছে। তাই তোর ফুপুরে লইয়া আমার লগে দেখা করবি, নাইলে হাড্ডি গুড্ডি ভাঙ্গে রাইখা দিমু। সন্ধ্যার পর বৈশাখের মেলা জমজমাট হয়ে উঠেছে। গ্রামের জোয়ান বুড়ো সকলে এসে সামিল হয়েছে সেখানে। মিল্টনের সাথে কিছুক্ষণ নাগরদোলায় চড়ে মুরগি খেতে খেতে আরও ভেতরে চলে এলো নাজির। অদূরে দেখানো হচ্ছে সাপের খেলা, সেইখানে লেগে আছে মানুষের ভিড়। কেউ বা সারাতে এসেছে বিভিন্ন অসুখ, যদিও নাজির এসবে একদম বিশ্বাস করে না। আর সেই অবিশ্বাস্য জোরেই বহুবার সাপুরেদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, সাথে মাথা পেতে নিয়েছে অভিশাপের পাহাড়। সেদিকে এগিয়ে গিয়ে ভিড় ঠেলে উকি দিল সে। ঝোলার ভেতর থেকে বিশাল এক সাপ বের করে খেলা দেখাচ্ছে সাপুরে। বাকিরা উৎসুক দৃষ্টিতে তা দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ সুজনকে নজরে পড়তেই চোখ মুখ কুঁচকে নিল সে। ললাটের ভাঁজ জমল বিরক্তি। সুজনের গম্ভীর দৃষ্টিও তার পানে ছিল। পাশে দাঁড়িয়ে আছে মাসুম আর তালেব। এতে যেন আরও চটে গেল নাজিরের মস্তিষ্ক। মিল্টনের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে কৌতুকপূর্ণ হাসি ঝুলিয়ে উঁচু কণ্ঠে বিদ্বেষ প্রকাশ করে বলল, এইসব মোটা দড়ির মতো লম্বা সাপের খেলা দেইখা লাভ নাই। আমাগো গ্রামের চায়ের হাত পা বিশিষ্ট যেই বিষধর সাপ আছে, একেবারে পুরা বংশ একলগে গাইরা বইছে। হ্যাগো বিষের থাইকাও বিষাক্ত। মনোযোগে বিঘ্ন ঘটল মিল্টনের। কিছু বুঝতে না পেরে অবাক নয়নে মাথা তুলে তাকালো তার চেয়েও কয়েক ইঞ্চি লম্বা নাজিরের মুখ পানে। নাজির তার কৌতূহলী দৃষ্টি দেখে ইশারায় সুজনকে দেখালো। যার দৃষ্টি এড়ালো না সুজনেরও। রাগে ফুঁসে উঠল সে, তবে কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই ভিড় থেকে হারিয়ে গেল ছেলে দুটো। মাসুম চোয়াল শক্ত করে বলল, দেখলা ভাই, হারামজাদায় আমাকে সাপ কইয়া গেল। সুজন দীর্ঘশ্বাস ফেলে পুত্র সিফাতের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, কুত্তার ল্যাজ যেমন সোজা হয় না, তেমনি শাহ বংশের পুরুষ মানুষে গো চরিত্র আর খোঁচা মারা স্বভাব কখনো ঠিক হইব না। ভাইয়ের উপস্থিতিতে রাগটা মনে হয় পুষে রাখলো মাসুম। সুজাতা কোত্থেকে যেন ছুটে এলো তাদের দিকে। বাপ চাচার কাছে আবদার করলো, ফুপু টাকা দিতে বলছে বাবা, বায়োস্কোপ দেখবো। তার হাতের ইশারায় সামনে তাকালো দুই ভাই। অদূর অল্প বয়সী ছেলে মেয়েরা ভিড় জমিয়েছে বায়োস্কোপের সামনে।